আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা 15টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? আপনি আমাকে বাঁচালেন ভাই, আমার সামনে পরীক্ষা, আপনি না থাকলে যে কি হয়ে যেত ভাই, ওরা আমার জীবনটা নষ্ট করে ফেলল। না না ঠিক আছে, ভদ্রলোক তো বুঝতে পেরেছেন, উনি তোমাকে ছেড়ে দিয়েছে। যা ঠিক মতো বাসায় যা, লেখাপড়া কর, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার তার মধ্যে আমি কোনো ডেঞ্জার খুঁজে পাইনি স্যার, লোকটা খুব নিরীহ। সরকার আজ পর্যন্ত কোন কাজটা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে? হ্যাঁ, জালো জালো আগুন জালো, আমাদের দাবি মানতে হবে। কি হইছে? আদনান, বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। ছেলেপক্ষ আগামীকাল আমাকে দেখতে আসবে। মানে কালকে দেখতে আসবে? প্লিজ আদনান, তুই কিছু একটা করো প্লিজ। এখন কি করব? আমার মাথা কাজ করতেছে না। সামনের ইলেকশনে সুমন যদি দাঁড়ায়, আমার তো মনে হয় আপনি ফেল করবেন। এই চুপটা, আবার কথা কয়, থাপ্পড়ায় 32টা দাঁত ফেলেন। আসো তো, এদিকে আসো। আরে কি হলো? আমি বললাম তো তুমি এখানে এসে চুপ করে বসো। বসো। আমি রান্না করতে দিবি না? না না, তোমাকে রান্না আমি করতে দিব না, তুমি এখানে চুপচাপ করে বসে থাকবা। তোমার কিসের রান্না? মা, তোমার বয়স হয়েছে না? এই বয়সে তুমি যদি সারাক্ষণ চুলার পাশে বসে থাকো, তাহলে তোমার শরীরটা খারাপ হয় না? তোমার কষ্ট হয় না? রান্না বান্না টোটালি বন্ধ। আরে আমি না রানলে রানবো কে? এই বাড়ি থেকে লোকের অভাব আছে? আমার বউ আছে না, বোন আছে না, ভাবি আছে না? ওরা কি ঘোড়ার ঘাস কাটবে? কানে ধরে রান্না করতে বলবে তুমি। আরে ও গো, রান্না কি আমার মতন হইব? 100 বার হবে, 1000 বার হবে। এই যে মা, তুমি যে মজা করে রান্না করো না, মানে খেতে খুবই সুস্বাদু হয়। তুমি তোমার এই রান্নার কৌশলটা ওদেরকে শিখিয়ে দিবা, ওরা অবশ্যই পারবে, 1000 বার পারবে। রান্না তোমার বন্ধ এখন থেকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি রানবো না। হইলো এখন? হইল। পাগলের কথা না শুনলে কি হইব? আচ্ছা শোনো, এখন আরেকটা জিনিস হইতে হবে। কি? সেটা হচ্ছে ওই, আমি তো সবসময় তোমার কাছে কিছু চাই না, এই মাঝে মাঝে চাই। 1000 খানিক টাকা হবে আম্মা? মানে ওই কুদরত আমার কাছে চাইছিল, আমার কাছে যা ছিল দিয়ে দিছি, বিপদে পড়ছে বেচারা, এখন তো আমার পকেট খালি। কারি দিবি? ওই
কাউসার আছে না, কাউসারের মেয়ে খুবই অসুস্থ। মানে বললো যে ডাক্তারের কাছে যাবে, মেয়েকে ডাক্তার দেখাবে, হাসপাতালে যাবে, কোনো পয়সা নাই। কারণ আমার কাছে আসছে, আমার পকেটে তো খালি। এই জন্য তোমার কাছে আসছে আম্মা, 1000 খানিক টাকা দাও, একটু হেল্প করি আম্মা প্লিজ। কবে দিবি ফেরত? ফেরত দেবো, ওই যে দিয়ে দেবো, মানে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো তুমি। দাও। তুই কোনো দিন আমার টাকা ফেরত দিছস? দিনি মানে? দিছি তো মা। আচ্ছা মা শোনো, সব কড়াই গন্ডায় হিসাব করে তোমাকে দিয়ে দিব পাইটুপ। গোমা গোমা এত টাকা, আর 500 টাকা দাও। আরে আমি 1000 টাকা ওরে দিলাম আর 500 টাকা আমার কাছে রাখলাম। আমি জানি তো, এরকম একটা মাটির ব্যাংক আমার মায়ের কাছে সবসময় থাকে। আল্লাহ, আমার মায়ের আঁচলটা তুমি এরকম টাকা দিয়ে সবসময় পূর্ণ করে দিও, আমিন। তুমি কিন্তু খবরদার রান্না করে আর যাবা না। ভাবি, তুমি সব রান্না করবা আজকে, যাবা না, খবরদার। ই আল্লাহ, আমার এই পাগলটারে তুমি দেখা রেখো। আরে পাগল রে। আমার সুমন কোনো সময় ঘরের কাজে বা ঘরের ইয়েতে কিছু করতো না। আমার সুমন সব সময় মানুষের কাজ করে বেড়াইতো। এই কোথা যায়, কি করো জিগাইলে যে মা আসতেছি, এত ব্যস্ত কেন তুমি বাবা? এই বলতো যে না, এই জনের এটা হয়েছে, ওই জনের ওইটা হয়েছে, ওইটা ঠিকা দিতে যায়। এ কি করবে কি না করবে, কে মারা গেছে, কাঠের বাক্স বানাইয়া 150 লাশ নিবে, এই ধরনের মানে বুঝাইলাম আর কি, যে এই ধরনের কাজ করে। মা টাকা লাগবে তো, বাক্স বানাইতে হইব, টাকা নিয়ে যাইতো আয়েশা। আর আমার শোন, টাকা চাইলে আমি কোনোদিন মানা করি নাই। আমার আব্বা যদি টাকা চাইছে, আমি কোনোদিন মানা করি নাই। হ্যাঁ বাবা, লে যাও। আমার সুমন শুধু মানুষের কাজ করে বেড়াইতো। আমার সুমন কাচ্চা নিজের 2টা মেয়ে ওই স্কুলে, একটা রেখে গেছে আর একটা স্কুলে পড়তো, এখন ইউনিভার্সিটিতে পড়ে। আর কোনো সময় নিজের কোনো কাজে আমি করি, আব্বা নিজের বউ বাচ্চা এগুলি দেখো, এগুলির কাজ করো, মানুষের কাজগুলো ব্যস্ত থাকো। মা তুমি এটা কি কইলা? ওদের তো কেউ নাই, আমারই করতে হয়। আমি যা করি। আব্বা, আব্বা আমার সুমন রে ভাবনি আব্বা। এই কাউসার, এই দাঁড়া 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 দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুই কি তো অমাবস্যার চাঁদ হয়ে গেলি? তোর তো সারাদিন কোথাও খুঁজে পাইতেছি না। ভাই মালিকের গাড়ি নিয়ে একটু বাইরে গেছিলাম, আপনি ফোন দিয়াতে মালিক আমার বললো সুমন কল দিছে, তুই গাড়ি নিয়ে যা, ও যেখানে যাইতে চায় সেখানে যাবি। ভাই গাড়ির সাথে আছে, কোথায় যাবেন কোন? কোথাও যাবো না, আসলে তোর সঙ্গে কথাবার্তা বলা দরকার ছিল। আচ্ছা ভালো কথা, তোর মেয়েটা কেমন আছে রে? মেয়েটা তো খুব জ্বর। তোর মানে ডাক্তারের কাছে নেস নাই? হ্যাঁ মানে নিমু, কাল নিমু। পাগল নাকি তুই? কালকে কেন? আজকে নিবি, এক্ষুনি নিবি। এটা রাখ। পাগল ধর। ভাই শোন, চারদিকে কিন্তু ডেঙ্গুর মারাত্মক প্রকট, ঠিক আছে? ওই কোনোভাবে অবহেলা করা যাবে না। তুই এক্ষুনি নিয়ে যাবি মেয়েরে, ঠিক আছে? ভাই আমি যে আপনার কেমনি কমু, পকেটটা একদম খালি। আমি যে মায়ের কিভাবে ডাক্তার দেখাবো, সারাদিন ধরে চিন্তায় অস্থির হয়েছিলাম ভাই। ওরে এই টাকাটা যে আমার কি উপকার হয়েছে, এই ঋণ আমি কেমনি শোধ করুন ভাই? ঋণ শোধ করার কোনো দরকার নাই। তোর বিপদে আমি আসবো, আমার বিপদে তুই আসবি, এটাই তো স্বাভাবিক নাকি? আমার বিপদে তুই আসবি না? কি কোন ভাই, আপনি যখন ইচ্ছা আমার ডাকবেন, আপনার জন্য আমি জান দিয়ে দিব। জান দেওয়ার দরকার নাই, তুই মেয়েরে নিয়ে ডাক্তার কাছে যা, এক্ষুনি যা। আচ্ছা ভাই। কাউসার বাবা কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আমি আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কাকা আমার মায়েরটা না জ্বর, একটু দোয়া করবেন, ওর এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ যাও ডাক্তার কাছে যা, নিয়ে যাও আসি। বাবা। ভাই আসি। যা যা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শুন বাবু, তুমি কেমন আছো? আছি চাচা, ভালো আছি। আপনার কি অবস্থা বলেন তো চাচা? ডায়াবেটিস সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে। তুমি ভালো আছো তো? আছি চাচা, আছি। আরে তুমি যে আসো তা তো দেখতেই পাইতেছি। এই যে কাউসারের মায়া অসুস্থ, তুমি যে টাকা দিলা, কদিন আগে শুনলাম যে তুমি রমিজ যে রিক্সা কিনে দিছো। তোমার মতো এই যে মানুষের বিপদে আপদে এইভাবে যে তুমি ঝাঁপায়া পড়ো,
তোমার মতো এই এলাকার কেউ তো ঝাঁপায় পড়ে না। চাচা, এটাই তো আমার দায়িত্ব না? এদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে আড্ডা দিই, একসঙ্গে চলাফেরা করি, আমাদের ভাই বেড়াদার তো। মানে এদের বিপদে ঝাঁপায় পড়বো না তো কার বিপদে ঝাঁপায় পড়বো? তোমারে দেখলে আমার বুকটা একদম শীতল হয়ে যায়। আল্লাহ তোমার হায়াতটা বাড়ায় দিক। কিচ্ছু লাগবে না চাচা, শুধু আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরে অবশ্যই দোয়া করবো বাবা, তুমি ভালো থাকো বাবা। জি। ভালো থাকো। কাকা, ওই নামাজের মনে সময় হয়ে গেছে, চলেন যাই। হ্যাঁ চলো চলো নাও। বাবা দুধটা খেয়ে নেই। মা এখন খাওয়ার টাইম নাই, আমার অনেক দেরি হয়ে গেছে। কি বলিস? তুই তো সকাল থেকে না খাওয়া কিছু খাসনি বাবা। বাবা দুধটা খেয়ে নে। শোন, মাথা ঘুরাবে তো না খাইলে, তোর পরীক্ষা না। বাবা ঠান্ডা মাথা খেয়ে তারপরে যা। মা তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে এটা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছি। এটা তো আর্মিতে রিটেন পরীক্ষা, এটা তো বোর্ড পরীক্ষার থেকেও কঠিন বাবা। বাবা শোন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুই ঠিক মতো দিয়ে আসবি, মাথা ঠান্ডা করে তারপর পরীক্ষা দিবি, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে মা, আমি সব প্রশ্নের আনসার খুব সুন্দরভাবে দিয়ে আসবো। এখন খুশি তুমি? আমি যাই এখন। কিরে মাসুম, আজকে নাকি তোর আইএসএসবি পরীক্ষা? জি ভাইয়া, আমার জন্য একটু দোয়া করুন। ভালো মতো পরীক্ষা দিস। ঠিক আছে ভাই। কি ব্যাপার? তো বেল্ট ছিল, বেল্ট কই গেল? ভাইয়া বেলটা তো আমি পরছি। আমার বেল্ট তুই পরছিস কেন? বাবা ওর পরীক্ষা তো আজকে, তাই পড়ছে বাবা। তাহলে আমি অফিসে বেল্ট ছাড়া প্যান্ট পরে যাব? আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি খুলে দিচ্ছি। আমি গেলাম। হ্যাঁ গেলাম। আসি। এই কি রে, তুই এটা দিয়ে কি বেল বানাইছিস? না বলছিল। মা, মাসুমের কি কোনো বেল্ট নাই? এই বিষয় নিয়ে কোনো কথা হবে না। ওই কি যেন একটা রশি দিয়ে বেল বানাই পরে চলে গেল। মাসুম মামুনের বেলটা পড়ছিল, মামুন বিষয়টা পছন্দ করে না, এদিকে ও বেলটা খুলে দিয়ে চলে গেছে। আজকে পরীক্ষার দিন, মামুন ভাই এমন না করলেও পারতো। মামুন ভাই কখনো আমাদের আপন ভাই বোন ভাবতেই পারে নাই, সব সময় আমাদের সৎ ভাই বোনে ভেবে এসেছে। আমি বলছি না কোনো কথা হবে না, আমার ছেলের মতো হইতে পারিস না। আমার ছেলে কোনো কথা না বইলা বেলটা কইলা দিয়ে গেছে। এরকম ধৈর্যশীল ছেলে আর কয়জন আছে? একদিন ঠিক আমার ছেলের ভাগ্য অন্যরকম হবে। আমার ছেলে একদিন অনেক বড় অফিসার হবে। একটা
একটা বেল্টের জন্য আমার ছেলে কোনোদিন কষ্ট পাবে না। থাক মা, তুমি কষ্ট পেও না। কত কষ্ট করে ওরে মানুষ করতেছে, খাইতে দিতে পারি না, ঠিক মতো পড়াইতে পারি না। আমার ছেলে কোনো অনুযোগ নাই, কোনো অভিযোগ করে না। একটা সোনার টুকরা ছেলে। আল্লাহ, আমার এই সোনার টুকরা ছেলেটারে তুমি দেখে রাখো। ওর একদিন অনেক বড় অফিসার বানাই আল্লাহ, অনেক খ্যাতি। ও একদিন অনেক বড় খ্যাতিমান হবে দেখিস। আমার সোনার টুকরা ছেলে। আমার না খুব ডর করতেছে। ডাক্তার তো কইছে ডেঙ্গু ফেঙ্গু নাই, ডরের কিছু নাই। তাহলে জ্বর কমতেছে না কেন? কমবো কমবো, এই ডাক্তার কইছে এই ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছাইতে, তারপর জ্বর কমবো। হ ঠিক কইছ, শরীরটা একটু মুছাইয়া দি। তুমি কি কাল ডিউটিতে যাইবা? না, ছুটি নিছি, আমার মায়ের জ্বর, আমি ডিউটি করুম কেমনে? মনই তো বসবো না। আম্মা, আপনার এখন কেমন লাগতেছে আম্মা? আমার খিদা লাগছে। হ্যাঁ আম্মু, তোমার খিদা পাইছে? ভাত খাইবা? ভাত দেই? আরে না, জ্বরের মুখে তো ভাত খাইতে পারবো না। কি এটা? মা, আপনার জন্য একটা মজার জিনিস আনছি। এটা কি? দেখো কি আনছি, মিষ্টি। আম্মা, আপনি মিষ্টি খাইবেন? হাসাই তো, মিষ্টি কই পাইলা তুমি? মালিকে দিছে, তার মায়া ম্যাট্রিক পাস দিছে, এই জন্য। আর অমনি তুমি নিজে না খাইয়া আমাকে লিখা নিয়ে আয়া পড়লা, তাই না? তাছাড়া কি করুম, তোমাকে ছাড়া তো আমি কিছু খাইতে পারি না। ভালো মন্দ কিছু পাইলে তোমাদের কথা মনে হয়, তখন আর কোনো কিছু গলাতে নামেই না। তুমি নিজের জীবনের থেকেও আমাকে দুইজনের অনেক বেশি ভালোবাসো, তাই না? শোনো, তোমাকে দুইজনটা ছাড়া এক মিনিট আমি থাকতেই পারি না। তুমি হইতেছ আমার জান, আর আমার মায়া হইতেছে আমার পরা। এইটা কি হইলো? জান আর পরান তো একই কথা। তোমরা দুইজন তো আমার কাছে একই জিনিস, দুইজন আমি আলাদা করুম কেমনে? আম্মা, না একটু মিষ্টি খাও। এই দেখো, জ্বরটা কেমন কম কম লাগতেছে, দেখি। হয় একটু কমছে মনে হয়। শোনো, এই ডাক্তার তো বলছিল একটু পর পর জ্বরটা মাপতে। তুমি এক কাজ করো, ভাইজানের ঘর থেকে এই থার্মোমিটার মেশিনটা নিয়ে আসো। না, আমি যেতে পারব না। হ্যাঁ, আমার লগে খুব খারাপ ব্যবহার করে, আমার ভাল লাগে না। ঠিক আছে, আমি যাই। তুমি গেলেও তো তোমার এই ঘর সারা নিয়ে 101 খান কথা শুনাইব। শুনুন, আমার মায়ের জ্বর, এই সব অপমান আমার কাছে কিছুই না। নাও, তুমি মিষ্টি খাও। আম্মা, মিষ্টি খাও, আমি আইতেছি।
মাসের মধ্যে ঘর খালি করবা, আর কোনো কথা নাই। এমন ওই কইতেছেন যেন জোর করে আমাকে ঘর থেকে বাইর করে দিয়ে উঠবেন। তুমি আমার মুখে মুখে তর্ক করবা না, বয়সে আমি তোমার মুরব্বী। মুরব্বীর মতো থাকেন, কেটা নিষেধ করছে? এই দেখছো দেখছো, তোমার ভাই তোমার সামনে আমার লগে কেমন করে কথা কয়। কাউসার, সেদিন বাজারে যায় বললাম যে ভাই আলু ভালো করে চিনতে পারতেছি না, 1 কেজি ভালো দেখে আলু দেন। ও চিন্তা করছে মক্কেল তো পাইছি, মানে 1 কেজি পচা পচা আলুগুলো দিয়ে দিছে যেগুলোর বিক্রি হয় না। কেউ যেন এলাকায় দাঁড়াতে না পারে, এলাকায় দাঁড়ালেই অ্যারেস্ট। আমি থানাকে বলে দিচ্ছি, যে কোনো মামলায় তাদেরকে অ্যারেস্ট করাতে হবে, কথাটা যেন মনে থাকে। যাও কাজে নেমে পড়ো। স্যার সরকার যে এত কিছু করছে, একসময় তো এই পার্টিকে অপোজিশনে যেতে হবে, তখন কি করবে স্যার? আরে কি বলতেছো? এই পার্টি অপোজিশনে যাবে মানে? কোনোদিনই যাবে না, এরাই সারা জীবন ক্ষমতা থাকে। অ্যাটলিস্ট 2041 সাল পর্যন্ত কনফার্ম, এটা তাদের ভিশন। আর দেখতেছো না প্রাইম মিনিস্টার বিরোধী দল দমন করার জন্য কেমন আটঘাট বাইদান আনছে।